কোনো একটা ছবি, শাকিব খানের একটা ছবি অনেক দিন ধরে চললো, অনেকদিন ধরে চলা মানেই তো আসলে ছবিটা রেভিনিউজ কালেক্ট করতেছে। সো প্রিয়তমার ব্যাপারে যদি এটা বলে থাকে আদনান অথবা শাকিব, তাহলে এটা তো মিথ্যা কথা না, সত্যিই তো এই কথা। রাফি হচ্ছে জানে যে কিভাবে ওই বক্স অফিসটা ক্রিয়েট করা যায়, এই যে ইমাজিনেশনটা, ওর ছবি ভালো হচ্ছে, ওর ছবি ব্যবসা করতেছে, কিন্তু আমাদের ছবি ধরো চলতেছে বা আমাদের ছবিটা যে ব্যবসা করতেছে এই প্যাকেজটা কিন্তু আমি প্রেজেন্ট করতে পারতেছি না। মানে আমি বলতে পারি নাই হ্যাঁ যে আমিও একটা ছবি বানাইছিলাম যে ছবিটার আসলে এরকম একটা বিষয় ছিল বা রেভিনিউ ছিল এরকম একটা, এটা আমি বলতে পারিনি, কিন্তু রাফির আবার এই প্যাকেজটা আছে। সেলিম ভাই আনঅর্থোডক্স স্ক্রিপ্টিং অ্যান্ড প্যারালাল, মানে আমরা তো ধরো ম্যাক্সিমাম গল্প অনেক অর্থোডক্স স্টাইলে বলে ফেলি কারণ দর্শক কানেক্ট করতে পারে না অন্যভাবে বললে, কিন্তু সেলিম ভাইয়ের মধ্যে পাগলামিটা। তো মোবারক নামটা আমার কেন আসছে এটা খুব ইন্টারেস্টিং। মোবারক আলুবাজারে মোবারক ডাক্তার বলে একজন ডাক্তার ছিলেন, ওরা আমি ভীষণ ভয় পাইতাম ভীষণ, গেলেই মনে করে ইঞ্জেকশন দিয়ে দিত। তো ওই ছোটবেলার যে ট্রমা ওই নামটার প্রতি আমার, তো মোবারক, তো ওইটা আমি মানে খুব রাগী ডাক্তার, খুবই অন্যরকম টাইপের ডক্টর ছিলেন উনি। যদিও একটা রেফারেন্স এবং নিয়েই আমি প্রশ্নটা করি, যেহেতু এইখানে আসলে অনেকেই অনেক রকম কথা বলে, আমিও শিখতে পারি। চঞ্চল ভাই একটা লেখা লিখছেন বাংলা ট্রিবিউনে, সেটা নিয়ে আমরা কথা বলেছি কয়েক জায়গায়। সেটা হচ্ছে তার বক্তব্য যে শাকিব খান এবং শাকিব খান নির্ভর যে ছবিগুলোর আলোচনা হয়, বক্স অফিসে কত কী কালেকশন হলো, এটা একটা কূটতর্ক চলচ্চিত্রের জন্য। চলচ্চিত্রের আলোচনা হওয়া উচিত মননশীলতা নিয়ে, অভিনয় কেমন কী হলো, গল্পের প্লটটা কী, সমাজে কতটুকু প্রতিফলন হলো। বক্স অফিসটা তিনি এক্সিস্ট হোক আলোচনা, এটা চান না। কিন্তু এখন আমরা দেখছি ছবির মানে বলিউড হলিউড বলি সব জায়গায় একটা আলোচনা, যে সেকেন্ড ডে কালেকশন ভাবটা এমন যে ওই কালেকশন বেশি হলে ভাগটা আমি পাবো, মানে এমনভাবে আলোচনা করি আমরা, বড় বড় সাংবাদিক তারা আদার্স থেকে শুরু করে সবাই, যে 2 দিনে এই কালেকশন হলো। এইটা কি আসলে হওয়া উচিত কি না, বা উচিত অনুচিত না, এই টপিকটা আপনার কাছে কেমন লাগে? আমার কাছে আমার প্রথমত হচ্ছে আমার একটু চঞ্চলকে আমি যেভাবে চিনি আর কি, বা জানি ওকে আমি যেভাবে, অনেক বছরের সম্পর্ক তো একসাথে, আমার ধারণা যে ও অ্যাঙ্গেলটা মানে অন্য অ্যাঙ্গেলে বলছে কথাটা, এটা হচ্ছে আমার বিশ্বাস। আচ্ছা, এই কথা নিয়ে অনেক তর্ক হয়েছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে তানভীর, সেটা আমি তোমাকে বলি, বক্স অফিস এক্সিস্ট করতে হবে ইন্ডাস্ট্রিতে, আদারওয়াইজ তুমি কখনোই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ছাড়া তুমি কিভাবে জাজ করবা সাকসেস কি আর যেটা সাকসেস হয় না, এটা ইম্পর্টেন্ট মেজর। কিন্তু যেই দেশে কোনো বক্স অফিস এক্সিস্ট করে না সেই দেশে এটা অবশ্যই একটা কূট আলোচনা, এই আলোচনার কোনো ভ্যালুজ নাই আসলে। মানে ধরো কোনো একটা ছবি, শাকিব খানের একটা ছবি অনেক দিন ধরে চললো, অনেকদিন ধরে চলা মানেই তো আসলে ছবিটা রেভিনিউজ কালেক্ট করতেছে। সো প্রিয়তমার ব্যাপারে যদি এটা বলে থাকে আদনান অথবা শাকিব, তাহলে এটা তো মিথ্যা কথা না, সত্যিই তো এই কথা। আবার একদম স্ট্যাটিস্টিক্সটাও যদি কেউ বলতে চায়, এটা আসলে তার চয়েস যে সেটা বলে ফেলতেছে, কিন্তু এটাকে ধরো সত্য অথবা মিথ্যা প্রমাণ করার জন্য আমাদের তো আসলে কোনো ঘর নাই, এই ঘরটা তো খুব ইম্পর্টেন্ট। তো ঘরটা থাকলে হয়তো কি তখন আমি বলতে পারতাম যে আপনি মিথ্যা বলতেছেন, আপনার স্ট্যাটস তো এটা বলে না। আর যেটা হয় কি, চঞ্চল যেটা বলছে যে এটা সৌন্দর্য, এটার মাধুর্যতা, এটার নান্দনিকতা নিয়ে কথা হবে, অভিনয় নিয়ে কথা হবে, চর্চা হবে, এটাও ইম্পর্টেন্ট এবং স্যামেলটেনিয়াসলি ওইটাই ইম্পর্টেন্ট। আমি মনে করি বক্স অফিসে একটা ছবি সাকসেস হওয়া মানে একটা ইন্ডাস্ট্রি সব পুরো ইন্ডাস্ট্রির জন্য ভালো, আর একটা ছবি অ্যাস্থেটিক্যালি রিচ হওয়া মানে কিছু মানুষের জন্য ভালো। দারুণ বলেন আপনি। আপনাকে যদি একটু প্রশ্ন করা হয় যে বাংলাদেশে আপনি কার নির্মাণ বা কার অভিনয় ঈর্ষা করেন? আমি কারোর ঈর্ষা করি না, আমি সত্যি মানে আমি ঈর্ষা করি না আসলে। আমার মধ্যে থেকে ওটা, আমার এক একজনের এক একটা স্পেশালিটি খুব পছন্দ হয়, মানে এক একজনকে এক এক কারণে আমার ভালো লাগে। সরওয়ার ভাইকে আমার গল্প বলার যে স্টাইলটা উনি বারবার চেঞ্জ করে, মানে উনি এক একভাবে গল্প বলার একটা ইন্টারেস্টিং একটা প্যাটার্ন উনি ইউজ করে, এটা আমার কাছে খুব ইউনিক লাগে ওনার। গিয়াসউদ্দিন সেলিম ভাই আনঅর্থোডক্স স্ক্রিপ্টিং অ্যান্ড প্যারালাল, মানে আমরা তো ধরো ম্যাক্সিমাম গল্প অনেক অর্থোডক্স স্টাইলে বলে ফেলি কারণ দর্শক কানেক্ট করতে পারে না অন্যভাবে বললে, কিন্তু সেলিম ভাইয়ের মধ্যে পাগলামিটা আছে। সেলিম ভাই আনঅর্থোডক্স প্যাটার্নে গল্পটাকে একদম রিভার্স অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করে এবং ওটার অ্যাস্থেটিক ভ্যালু খুব সুন্দর হয়। ওনার ছবিগুলোতে তুমি খেয়াল করবা যে দেখলে বুঝবা যে উনি গল্প বলার স্টাইলটাই ডিফারেন্ট। যেমন ওনার যে কাজল রেখা আসতেছে, তুমি দেখবা যে এটা কিন্তু ময়মনসিংহ গীতিকার উপরে করা, মানে উনি মিথকে কিন্তু
মানে মিথকে টাচ করার চেষ্টা করতেছে এবং আবারও সেই মাটি। হ্যাঁ, সো আমার সেলিম ভাইয়ের স্পেশালিটি। অমিতাভ রেজা, অমিতাভ গুড ক্যাম্পেইনার আমি মনে করি। অমিতাভের যেই ফিল্ম, তো আসলে অমিতাভের আসলে একটাই দেখছি আমি, ওইভাবে তো দেখা হয় নাই, আর ফিকশনও খুব কম বানাইছে। আমি আসলে ওকে খুব ভালো জাজ করতে পারি নাই এখনো। সুমন, মেজবাহ রহমান সুমন, ফাইন, ফ্যান্টাস্টিক, আই জাস্ট লাভ। সুমনের কাজ আমার খুব পছন্দ। হ্যাঁ, দারুণ। আচ্ছা আচ্ছা আচ্ছা। রায়হান রাফি, মানে রাফি হচ্ছে জানে যে কিভাবে ওই বক্স অফিসটা ক্রিয়েট করা যায়, এই যে ইমাজিনেশনটা। ওর ছবি ভালো হচ্ছে, ওর ছবি ব্যবসা করতেছে, কিন্তু আমাদের ছবি ধরো চলতেছে বা আমাদের ছবিটা যে ব্যবসা করতেছে, এই প্যাকেজটা কিন্তু আমি প্রেজেন্ট করতে পারতেছি না। মানে আমি বলতে পারি নাই, হ্যাঁ, যে আমিও একটা ছবি বানাইছিলাম, যে ছবিটার আসলে এরকম একটা বিষয় ছিল বা রেভিনিউ ছিল এরকম একটা, এটা আমি বলতে পারিনি। কিন্তু রাফির আবার এই প্যাকেজটা আছে, ও বলে ফেলতে পারে এবং জানাই দিতে পারে সবাইকে যে আচ্ছা এই যে দেখো, এই যে আমি এখানে চলে আসছি। ওকে, বক্স অফিস না ফেস্টিভ্যাল, কোনটা টানে আপনার? বক্স অফিস না ফেস্টিভ্যাল? বোথ, কিন্তু বক্স অফিস বেশি টানে আমাকে। বক্স অফিস বেশি টানে। ইন্ডাস্ট্রিটা আসলে আগের মতো হোক, ওইটা চাই। তো আমি তো সেই ছোটবেলা থেকে কাজ করছি, তো আমি তো দেখছি আসলে এফডিসিতে কি ইন্টারেস্টিং মোমেন্ট ছিল সব। রাইট রাইট। ছবি কবে পাবো আসলে? ছবি আমি তো আসলে ট্রাই করতেছি সামনের বছরই, কিন্তু এমন রাশ সব কিছুর, আর্টিস্ট শিডিউল, মানে কারোরই ফাঁকা নাই। রাইট। মোবারকনামায় ঢোকার আগে একটু জানতে চাই যে মোবারকনামা এই নামটা এবং এই থটটা কবে কবে লেখা? থটটা তোমার 1.5 বছর আগের থট। এটা আমার 1.5 বছর আগের থট। পুরান ঢাকায় যেহেতু তোমার আমার বর্ন এন্ড বর্ড আপ, সো মোবারক নামটা আমার কেন আসছে এটা খুব ইন্টারেস্টিং। মোবারক আলুবাজারে মোবারক ডাক্তার বলে একজন ডাক্তার ছিলেন, ওরা আমি ভীষণ ভয় পাইতাম। ভীষণ, গেলেই মনে করে ইঞ্জেকশন দিয়ে দিত। তো ওই ছোটবেলার যে ট্রমা ওই নামটার প্রতি আমার, তো মোবারক, সো ওইটা আমি মানে খুব রাগী ডাক্তার, খুবই অন্যরকম টাইপের ডক্টর ছিলেন উনি। তো ওই সময় ছোটবেলায় যখন যেতাম ওনার এখানে, ওইটা খুব কাজ করছে, ওই নামটা আমার ওখান থেকে পিক করা। আর গল্পটা তুমি যেটা দেখো, এই গল্পটা আমাদের অনেক ঘরের গল্প। এটা প্রত্যেকটা ঘরে ঘরেই থাকে, যে মারা আসলে মা অথবা প্যারেন্টসরা কিভাবে নিজের ছেলেটাকে বিশ্বাস করতে চায় না বা মেয়েটাকে বিশ্বাস করতে চায় না, সে পাশের বাড়ির মানুষের কথা বিশ্বাস করে এবং তার দুঃখ তার বেদনাকে আসলে সে হাইড করতে চায়, মানে এক্সপোজ করতে চায় না, বুঝতে চায় না। বা দুইটা ছেলে মেয়ের মধ্যে একটা মেয়ে হয়তো বা তার শাসনে বড় হয় নাই বা তার পরিকল্পনায় বড় হয়নি, তার মতো করে বড় হয়েছে, সে প্রত্যাখ্যিত হয়ে যায়। যে তার কথা শুনে বড় হয়েছে, তার মতো করে বড় হয়েছে, সেই তাকেই হয়তো সবাই অ্যাটেনশন দিচ্ছে। একদমই। মোবারকনামা গল্পের সময় আসলে আমি একটু হইচয়ের একজন আমাদের প্রতিনিধি, তাকে সহ আমরা আড্ডা যেতে চাই। এবং তার আগে একটা প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা আমি সবাইকেই করি, যে এখনকার যেই সিচুয়েশন দুদুল ভাই, যেটা হচ্ছে হিন্দি ছবির আগ্রাসন বলবো না, হিন্দি ছবি আসছে এখন রেগুলার সব দেশে আসছে, এটাকে কেউ কেউ ভয় পাচ্ছে, কেউ কেউ বিভিন্ন ভাষায় ব্যাখ্যা করছে। আপনার কাছে থটটা কি? আপনি তো চলচ্চিত্র দেখো, মানে এখন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম বলো, এত কাজ, এত কানেক্টেড মানুষ সব জায়গাতে, মানে এত বেশি কানেক্টেড। তুমি ধরো বিং এ ফাদার, তুমি তোমার ছেলের সাথে কমিউনিকেট করবা এবং তুমি ওকে দেখবা যে ও আসলে তোমার কন্টেন্টটা দেখতে চায় কিনা। তুমি দেখবা যে ও দেখতে চায় না, আসলে ও রিফিউজ করতেছে, যে ও দেখতে চায় না। কারণ হচ্ছে যে আসলে ও একদম দি বেস্টটাই দেখতে চায়। কারণ দি বেস্টটার জন্য তো আমার এখন ভিসিআর ক্যাসেট রেকর্ড করে তোকে বানাই দিতে হচ্ছে না, ওর কাছে গ্যাজেট আছে, ও জেনে যাচ্ছে। জেন জি জেনারেশনের কথা বলছেন? হ্যাঁ, মানে আমি, কারণ ওর তো আসলে চয়েসটা তো ওপেন। তো এখন ধরো এত বড় একটা চয়েস ওর সামনে ওপেন করা আছে, সেখানে যদি তোমার একটা ভিন্ন দেশের ছবি আমার এখানে ঢুকে, আগ্রাসন তো হয়ে গেছে। একটা হলের ভিতর ঢুকেও কি আগ্রাসন করবে? ও তো আমার মেধায় ঢুকে গেছে, ও আমার মননে ঢুকে গেছে, ও আমার লাইফস্টাইলকে ডমিনেট করে, ওর পুরা ওর স্টাইলে, ওর কাপড়, ওর শাড়ির নামে ঈদে আমরা শাড়ি পরি, ঈদ করি। আগ্রাসন তো হয়ে গেছে, এখন একটা কন্টেন্ট নিয়ে আগ্রাসনের এত ভয় কিসের? আচ্ছা, সেক্ষেত্রে একটা সংযুক্ত প্রশ্ন, ধরেন হিন্দি ছবি এখন উৎসব ছাড়া সব বাকি সময় চলতে পারবে, কিন্তু আদৌ কি বাংলাদেশে গত 4-5 বছরে উৎসব ছাড়া 2-3টে ছবি ছাড়া বলার মতো আপনি ছবি দেখেন যারা নির্মাণ করছে, যে কন্টেন্টটা ফাইট দিতে পারে? আমরা পরাণের কথা বলি, ঈদের ছবি, পরে প্রিয়তমা ঈদের ছবি, 2-3টা ছবি ছাড়া তো কন্টেন্টের তো শক্তি আসলে সেভাবে দিতেও তো পারছেন না। না, ধরো
মানে যে লার্জার বাজেট স্কেলে যে কাজটা তোমার হয় বলিউড বা হলিউডের যে কাজটা হয় সেটা আসলে লুক অ্যান্ড ফিলে আমাদের কাছে মনে হয় যে আমাদের থেকে অনেক রিচ, কারণ অনেক বেশি ইনভেস্টমেন্ট থাকে, অনেক অন্যভাবে কাজ হয়, সেখানে আমরা পারবো না। আমাদেরকে আগাইতেই হবে আমাদের গল্প দিয়ে, আমাদের রিয়েলিটি ফর্ম, আমাদের সত্যিটা যেটা, এই বিষয়গুলো দিয়েই আমাদেরকে আসলে আগাইতে হবে, যেভাবে ইরান আগাইছে। রাইট। হ্যাঁ, যেভাবে ধরো নর্থ কোরিয়ান মুভিজ যদি তুমি দেখো, বা কোরিয়ান মুভি যেগুলো হয় ওগুলো যদি তুমি দেখো, ইনফ্যাক্ট তুমি বলতেছিলা যে ভুটানি একটা ছবি যেটা খুব ইয়ে করলো, ওই ছবিটা তুমি দেখো। তো আমাদেরকে আসলে গল্পটা বলে একটু একটু করে অ্যাডভান্স হতে হবে, এবং আসলে এটা এত বড় আগ্রাসন, এবং আমরা এত বড় একটা দেশের পেটের মধ্যে যে তুমি আসলে চাইলেও তুমি আসলে সেই রাজনীতির বাইরে তো যেতে পারবা না। মানে এখানে তো আসলে মূল কি, তোমার আমার জীবন, আমাদের দুজনের জীবন যদি আমরা সত্যিকার অর্থে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখবা পরতে পরতে রাজনীতি এবং ধর্ম দ্বারা আমরা ডমিনেটেড এবং প্রভাবিত তো অবশ্যই। এখন যেখানে তুমি আসলে প্রতি পদে পদে রাজনীতি এবং ধর্মের মাধ্যমে তুমি নিজেকে খুঁজে পাও না, তো সেখানে তুমি খুঁজে পাবে কীভাবে? সেখানে তানভীর তারেক নিজেকে কোথায় আইডেন্টিফাইড করবে? থ্যাংক ইউ। আমরা প্রিয় দর্শক, আসলে যে কোনো উপলক্ষে আমরা এই ধরনের গুণী মানুষদের পাই আমাদের স্টুডিওতে। তো আমরা অতি সম্প্রতি একটি দারুণ প্রোডাকশন দেখছি, দারুণ সিরিজ দেখছি হইচই প্ল্যাটফর্মে, মোরকনামা নামে, যেটা দদুল ভাইয়ের নির্মাণে তৈরি। এবং আমরা আজকে দদুল ভাইয়ের সাথে চাচ্ছি হইচইয়ের বাংলাদেশ প্রধান সাকিব ভাইকে। তার আগে দুটো প্রশ্ন করতে হবে। আমার নাম তানভীর তারেক, যে কোনো দুটো প্রশ্ন আমি অতিথির কাছ থেকে নিই, প্লিজ বলো। আপনি আমাকে করবেন এনিথিং। আচ্ছা, তোমাকে আমি প্রশ্ন করতে চাই এটা যে তুমি এত ভার্সেটাইল, তুমি এত ভালো মিউজিক করো, তুমি এত ভালো মিউজিশিয়ান, তুমি এত বড় সাংবাদিক, তুমি লিখো মাঝে মধ্যে, তুমি এগুলা মেনটেন করো কিভাবে? ও না, সবাই কিন্তু মাল্টিটাস্কার দুল ভাই। না, মাল্টিটাস্কার তো তোমার গিটার আর গান গাওয়ার জন্য ভাই ভিতরে থাকতে হয়। এটা শোনো, মিউজিক তো এমন একটা জায়গা যেটা আসলে তুমি সবাইকে তো আর এই ক্ষমতা সবাই দেয় না। তো এটা তো খুব কমপ্লিট একটা জায়গা যেখানে আসলে ট্যালেন্ট লাগে। আমি আসলে জানি তোমার এটা বিনয়, কিন্তু তুমি আমাকে বলো যে এটা তুমি কিভাবে ম্যানেজ করো, কারণ তুমি কিন্তু অনেক কাজ করো, অনেক মানে আমি কিন্তু দেখি এটা কিভাবে করো, আমাকেই বলো এটা, কারণ আমি কিন্তু টায়ার্ড হয়ে যাই কাজ করতে করতে। না, আমি মনে করি যে আমিও কিন্তু ম্যানেজমেন্টের ছাত্র, এবং আমারও ব্যাংকে মানে হয়ে গেছিল, কিন্তু আমি জয়েন করি নাই। কিন্তু আমার কথা, আমি 9টা 5টা যেমন অফিস করি নাই, এখন অলমোস্ট ঘুমানোর বাদ দিয়ে আমি কাজই করি। মানে ধরেন আপনার নিজের পছন্দের, আপনি যখন ফিল্ম বানান তখন যে 24 ঘন্টা বা 2-3 দিন ঘুমান না, আপনার কাছে কিন্তু ক্লান্তি লাগে না? নিশ্চয়ই না, ক্লান্তি লাগে না, একটা অদ্ভুত শক্তিও পান। তো ওই জন্য আমি তো ধরো একমুখী, আমার কিন্তু তুমি কিন্তু অনেক কাজ না। আপনি ধরেন গোলাম সরব দদুল একটা ব্র্যান্ড হয়ে গেছে নির্মাণে, আমি হয়তো সব জায়গায় ছক্কা পিটাতে পারিনি, কিন্তু আমার ছক্কা পিটানোর ইচ্ছাও নাই। আমার যা যা ভালো লাগে, এখানে হয়তো 4, এখানে 2, এখানে 0, ওখানে 5, এইভাবে আমি থাকতে চাই। মানে আমার লাইফের বেসিক কোনো গোল নাই, কিন্তু আমার ভালো লাগার জায়গাগুলো নিয়ে আমি থাকতে চাই। এই জন্য হয়তো, হ্যাঁ, এই জন্যই তুমি ক্লান্তিহীন করতে পারো। লাস্ট কোশ্চেন। আচ্ছা, লাস্ট কোশ্চেন হচ্ছে যে তুমি আমাকে আসলে যেই জায়গায়, আজকে তো প্রায় 22-23 বছর হয়েছে তোমার সাথে আমার পরিচয়, তুমি যখন আমি প্রথম স্টার্ট করি তখন থেকেই তুমি আমার সাথে তোমার পরিচয়, তুমি আমাকে যেখানে দেখতে চাইছো বা দেখতে চাও, হ্যাঁ, তুমি কি সেখানে আমাকে দেখতে পাইছো? ভাই, সত্যিকার অর্থে বলতে গেলে সত্যি না, কারণ আমি কিছু কিছু মানুষের প্রতি আফসোস রেখে কথা বলি যে এই মানুষটার পেছনে একটা দারুণ ফুয়েল ট্যাঙ্ক থাকতো, একটা পেট্রোনাইজ থাকতো। আসলে আমাদের পরিবেশটা, আমরা তো সবাই জানি, টকশোতে হয়তো আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি হয়তো বলছেন, কিন্তু সবাই জানি যে আপনার মেধা যোগ্যতার জায়গাটায় আসলে আমি মনে করি 30-40% দিতে পারেন নাই, কিন্তু দেয়ার অপশন আছে। আপনি সেটা সেই জায়গাটা, সেই পরিবেশটা পেতে পেতে আপনার বয়সটা এক্সিস্ট করবে কিনা, এটা তো বাংলাদেশের খুব রিয়েলিটি, মানে খুব রুড রিয়েলিটি। তো ওই জায়গায় আমার মনে হয় কিছু কিছু মানুষের প্রতি আমার কাছে মনে হয় যে এইসব মেধাবী, কারণ আপনার যে নির্মাণগুলো দেখি, যে আপনি যেই ভাষায় গল্প বলেন, যেই ভাষায় দেখান ছবিগুলো, এগুলো এক্সেপশনাল, মানে সত্যিকার। থ্যাংক ইউ সো মাচ। তবে তোমাকে আমি বলি, বয়স কোনো ম্যাটার না, কারণ 45 বছর পরে নাকি তোমার ফিল্ম মেকারদের ক্যারিয়ার শুরু হয়।